ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तं हदेव आत्मबुद्धिप्रकाशं मुमुक्षुः वै शरणमहं प्रपद्ये। আচ্ছা, এই মন্ত্রটার অর্থ সবার জানা আছে? বলেছিলাম কিন্তু প্রথমেই বলা হয়েছিল, মন্ত্রটা বলেই যাচ্ছি। প্রথম প্রশ্ন জন্মালো মন্ত্রটা কি? প্রথম কি বলা হয়েছে? যো ব্রহ্মাণম বিদধাতি পূর্বম, বিদধাতি, ঠিক আছে, যিনি বিধৃত হয়ে আছেন সর্বত্র, যিনি সব কিছুর মধ্যে ছড়িয়ে আছেন। যো ব্রহ্মাণম, যেই ব্রহ্ম, যো বৈ বেদাংশ্চ প্রহিণোতি তস্मै, বেদ যার কথা বলতে থাকে বা বেদ প্রণয়নই যার জন্য হয়েছে, ঠিক আছে, বা যেই গুরুর মাধ্যমে দিয়ে এই বেদ আসে, যেই শক্তির মাধ্যমে এই জ্ঞান, বেদ মানে জ্ঞান, জ্ঞান প্রকাশ পায়। তং হদেব আত্মবুদ্ধি প্রকাশম, আমি সেই দেবের কাছে যাচ্ছি আত্মবুদ্ধি প্রকাশের জন্য। এই মন্ত্রটি খুব ম্যান্ডেটারি এবং সুন্দর মন্ত্র ছিল বরাবরই যে কোনো সাধকের জন্য। দেখো, আমরা বিভিন্ন জায়গা থেকে এসে, বিভিন্ন জীবন থেকে এসে কথা বলছি, কিন্তু মূল যে আমাদের ভারতীয় পরম্পরা, এই পরম্পরার মানে স্থিতি হয়ে আছে শেষ লাইনটার উপরে, মুমুক্ষুঃ বৈ শরণমহং প্রপদ্যে। তোমার কোনো স্মরণই নয় যদি তুমি মুমুক্ষু না হও। আমরা খালি কথায় 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 কি বলি? শরণাগত, শরণাগত, প্রভু আমাকে কৃপা করো, বা আমি আর কি জানি শরণাগত। এখানে মন্ত্র বলে দিচ্ছে তুমি শরণাগতর প্রশ্ন তখনই আসবে যখন তুমি তীব্র মুমুক্ষু। মুক্তি চাই কি, রেডি কি, তারপরে শরণ ফরণের কথা বলো। গুরুর কাছে যাওয়া অ্যালাউডই নয় তুমি মুক্তিকামী যদি না হও। হাজার বেদ পরে যে যো ব্রহ্মাণম, যাকে জানার জন্য এইটা করা সেইটা করা, সব গাড়ি গিয়ে ঠেকলো কি, কে শরণ নেবে না? মুমুক্ষুঃ। সন্ন্যাস বলো, ব্রহ্মচর্য বলো, যাই বলো না হোক না কেন, এই প্রত্যেকটি জিনিসই সূক্ষ্ম, বোঝার বিষয়। তার ম্যানিফেস্টেশন এই সাদা রঙে হচ্ছে বা গেরুয়া রঙে হচ্ছে। ভারত বরাবর গুরুর সামনে এইভাবেই গিয়েছে। ভারতে শিক্ষা বলে কিছু ছিল না যে এই রকম। এই মুমুক্ষুত্বই বিভিন্নভাবে জীবনে ম্যানিফেস্ট করেছিল, যাকে শিল্প বলা হয়েছে, কলা বলা হয়েছে বিভিন্নভাবে। কেন? ভারতের সব জায়গাটা এর মধ্যে একটা আধ্যাত্মিকতার ছোঁয়া ছিল। এই কারণেই এই ছোঁয়াটা ছিল যে ভারত মুক্তি ছাড়া কোনোদিনও কিছু বোঝেইনি। শিক্ষক শব্দটাই ভারতে ছিল না, গুরুই বলা হতো, যিনি অন্ধকার থেকে পথ দেখান। অর্থাৎ যখন দ্রোণাচার্য অর্জুনকে ধনুর্বিদ্যা শেখাচ্ছে, ডিফারেন্স বোঝো। আমাদের এই জায়গা থেকে, ভারতের মধ্যে থেকে আধ্যাত্মিকতা কীভাবে চলে গেছে। ভারত বিদ্যাকে বিদ্যা হিসাবে ধরেই নি যদি তারা আধ্যাত্মিক হয়ে থাকে। যখন দ্রোণাচার্য অর্জুনকে বা দুর্যোধনকে, মনে কর সিরিয়াল তো দেখেছিস সবাই, যে অর্জুনকে উপদেশ দিচ্ছে বা ভীমকে উপদেশ দিচ্ছে বা দুর্যোধনকে উপদেশ দিচ্ছে, তারা ছোট, তখনও কিন্তু উনি শুধুমাত্র টেকনিক শেখাচ্ছেন না, ধর্ম শেখাচ্ছেন। এটি হওয়া উচিত, এটি হওয়া উচিত নয়। কারণ এইগুলি যখন সংস্কৃতে যদি এগুলো লেখা হয়, যদি মূলমা হওয়াতে যাওয়া যায়, তখন এগুলি কিন্তু একটা শ্লোকের মতো। দুর্যোধন যখন ভীমের সাথে মারপিট করছে, দ্রোণাচার্য ওকে উপদেশ দিচ্ছে, কেন ভাই তুমি তো তীর মারা শেখাবে, তুমি উপদেশ দিতে যাচ্ছ কেন? আমরা কি করেছি, গুরু জিনিসটাকে জীবনের একটা পার্ট আলাদা করেছি। ভারত চারিদিকে জীবনে জড়িয়ে রেখেছিল এই গুরুটাকে। তার কাপড় পরতে গেলেও কিছু উপদেশ দেবে, মা যখন সন্তানকে কিছু বলবে সেটিও একটি উপদেশ চলতে থাকছে। কাপড়টি একখণ্ড বস্ত্র কেন পরা হবে, কেন এই খণ্ডে বস্ত্র সুচিতা, এই রঙটি কেন, ঋতুকালে মেয়েরা এমন কেন থাকবে, প্রত্যেকটি জিনিস ধর্মের সঙ্গে মুক্তির সাথে কানেক্টেড ছিল ভারতের। ওর ভিত্তিতে ভারতে গিয়েছিল। পরবর্তীকালে দিন যেতে 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 আমরা আধ্যাত্মিকতা হারাই। এই যে, এবং প্রত্যেকটি উপদেশই এমনভাবে দাঁড়িয়েছিল ভারতে যে কখনো দেহ মনকে গুরুত্ব দিয়ে যাওয়া হয়নি। মা মেয়েকে কী শেখাচ্ছে, যে দেখো একে পতি বলতে হয়। বিধি দেওয়া ভারতে ছিল না।
কাকে পতি বলা হয়, কেন পতি বলা হয়, পতির মর্যাদা কী, সেই হিসাবে মেয়ে হিসাবে তোমার মর্যাদা কী, ভারত এটা শিখিয়েছে। তীর চালানোর ক্ষেত্রে বললাম। এবার ধরো কারোর ছেলে ধরো ঘোড়া পালক, অশ্বপালক, তো এই অশ্বপালকের ছেলে কি তার বাবা ঘোড়াকে কি খাওয়াতে হয় এবং কত বেশি বেশি ঘোড়া নিয়ে আসতে হবে, কীভাবে এই বিজনেস করতে হবে, এটি শুধু শেখাতো না, পশুর সাথে কী আচরণ করতে হয়, হ্যাঁ, যিনি তোমার মালিক তার সাথে তোমার কি ধর্মসঙ্গত আচরণ হবে, এই প্রত্যেকটা জিনিস আধ্যাত্মিকতার উপর দাঁড়িয়েই শেখানো হতো। এর উপরই সেই জন্য ভারতীয় নাচ গান, ছবি আঁকা, মূর্তি, স্কাল্পচার যা কিছুতে যাওয়া হয়েছে কোনো না কোনো একটা মেসেজ, কোনো না কোনো একটা বার্তা দিচ্ছে। এটি রেয়ার ছিল, এটি আর ভারত ব্যতীত অন্য কোনো কালচারের মধ্যে পাওয়া যায় না। তুমি স্কাল্পচার পেয়ে যাবে প্রচুর পরিমাণের, কিন্তু কি তখনকার বেশভূষা পাবে, ওর মধ্যে কোনো মেসেজ লুকিয়ে থাকবে না, যেটা ভারতের থাকে। প্রত্যেকটা মন্দিরে তুমি ওখানে বিভিন্ন মূর্তি পেয়ে যাবে, ঠিক আছে, হার্ডলি কি এর হাতে দণ্ড দাঁড়িয়ে আছে, ধরে আছে। ধরো তুমি খ্রিশ্চানিটিতে গেলে প্রচুর এরকম ইহুদিদের মধ্যে অনেক মূর্তি পেয়ে যাবে, কিন্তু ওর মধ্যে কোনো মেসেজ নেই। তুমি হার্ডলি কীভাবে সোশ্যাল মেসেজ, হয়তো একজন কুকুর ধরে কেউ দাঁড়িয়ে আছে তো বলে দেবে ওই সময় কুকুরের এই হতো সেই জন্য। কিন্তু তুমি বিষ্ণু মূর্তির হাতে চক্র, কর্মচক্র ঘুরছে, এটা কখনোও পাবে না ভারত ছাড়া। তো ভারত বরাবর এইভাবে এগিয়েছে। এবং একটা সময়ের পর যখন এই দেখো বুঝতে পারছো, তার মানে এটা হলো ভারতের আধার, ভিত্তি, এর উপরেই পুরো দাঁড়িয়েছিল ভারতের স্থপতিটা, যাবতীয় জিনিস। এবার এটা সরে গিয়েছে, এই জন্য ভারত ছন্ন ছাড়া। তোমার শিল্প, কলা, বিজ্ঞান, সম্পর্ক, জীবন যা দিয়ে গঠিত হয়েছিল, আমি যখন বলি যে ভারতবর্ষ নির্মিতই হয়েছিল আধ্যাত্মিকতার উপর, আমি এটা বলতে চাইছি। হ্যাঁ, গাছকেও অশ্বত্থ, এই গাছটিকে নেওয়া হলো, তার মধ্যেও কি চিরন্তন বিরাট দেখা হলো, দীর্ঘায়ু ব্যাপারটা দেখা হলো, ঠিক আছে। একটা নদীকে সরস্বতী নাম দিয়ে দেওয়া হলো, হ্যাঁ, জীবনের স্রোতের সাথে তাকে যুক্ত করা হলো। তো এইগুলো কেন দিচ্ছে? এবার তুমি এই ফিলোসফিটাকে ফেলে দিয়ে ভারতকে দাঁড় করাবে কী করে? সব মিনিংলেস মনে হবে, ইভেন বোকামো মনে হবে দেখলে। কেন ভাই এসব বোকামি করতে গেছিলি? তুমি যদি বিষ্ণুমূর্তিকে অধ্যাত্ম ছাড়া জাজ করতে যাও, কী সব উল্টাপাল্টা, 4টে হাত হয় কখনো মানুষের? কী সব চক্রমক্র, এর থেকে দেখুন কামান আছে ভালো, আমার সভ্যতা উন্নত ছিল। এটাই লিটারালি ঘটছে। বিষ্ণুমূর্তি থেকে গিয়েছে, কাপড়ের ভাঁজ থেকে গিয়েছে, সব কিছু দাঁড়িয়ে আছে, গায়ের নীল রঙ আছে, কিন্তু যেহেতু অধ্যাত্ম নিয়ে এর ইন্টারপ্রিটেশন ভারতের কাছে আর নেই। এবার ভারত লোকের সামনে বোকা হয়ে আছে, লোকে হাসছে ভারতের উপরে, হা হা হা, আরে কী রে ভাই, তোদের এইটুকুনিও বুদ্ধি নেই, 4টেওয়ালা 10টাওয়ালা যা পেরেছে বানিয়েছে। হ্যাঁ, সিংহ পায়ের দাঁড়িয়ে আছে, উপরে দুর্গা দাঁড়িয়ে আছে, এক্ষুনি তো গিলে খাবে, চিবিয়ে খাবে, ফালতু জিনিস, মূর্খ। ভারত তো ভাবছে সত্যিই তো কেন করেছি, কারণ সে দুর্গা মূর্তি কিছু জানেই না ব্যাপার স্যাপার। তো এইভাবে ভারত লোকের সামনে বোকা হয়ে যাচ্ছে। তো বলছে দেখ আমাদের বিলেতি কালচার কত সুন্দর, সেখানে এত কিছু আছে, এই আছে সেই আছে। ভারত যেহেতু আধ্যাত্মিক দেশ হয়ে গিয়েও নিজেকে জানে না, এবার সে বিলেতি কালচার খাচ্ছে। সত্যিই তো লজিক্যাল, বর্তমান যুগের সাথে খুব ম্যাচ খেয়ে যাচ্ছে, কাজে লাগছে আমার। এইখানে ভারত হীনমন্য হয়ে গেল। এই কারণে বারবার এই যে কনফিডেন্স হারিয়ে 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 প্রত্যেকে যুদ্ধে ভারত হেরেছে। ভারতকে বারবার হীনমন্য প্রমাণ করা হয়েছে, এবং এটাকে ডেলিবারেটলি বিভিন্ন সভ্যতা এসে করেছে ভারতের সাথে, কারণ ওরা বুঝে গিয়েছিল এদের কাছে যা মেটেরিয়াল আছে খুব ডেঞ্জারাস মেটেরিয়াল। কেন ভারত আরও বেশি পিছিয়ে গিয়েছে? এটা এত বেশি স্পষ্ট, এত বেশি ক্ল্যারিটি ছিল উপনিষদে, হজম করা কঠিন মানুষের ক্ষেত্রে। ভারতীয় ফরেনার্স ইস্যু নয়, যে কোনো মানুষের ক্ষেত্রে এটাকে ধরা একটু কঠিন হয়ে যায়। তখন একে ধরা কঠিন হয়ে যাচ্ছে, তারপরে পাশের গাড়ির লোক এসে তোমাকে হীনমন্য প্রতিপন্ন করছে, ভিতর থেকে কনফিডেন্সের ল্যাক হয়ে যায়, যে সত্যিই তো এই বুঝতে পারছি না কী বলছে, কী কঠোপনিষদ, কী নাদবিন্দু উপনিষদ, কী করে এগুলো। আর করতে গেলেই দেখছি আমাকে ভৌতিকভাবে কিছু ক্ষতির শিকার হতে হচ্ছে। তারপরে এরা দেখছি মজা মারছে, আর এরা দেখছি খুব সহজ ভাষায় কথা বলছে। সংস্কৃত এত কঠিন ল্যাঙ্গুয়েজ, ইংলিশে দেখো কোনো চাপই নেই, হি আর শি বললেই কাজ হয়ে যায়। আর এখানে হ্যাঁ নরা বলে চলতেই শুরু করলো, 1 বচন 2 বচন চলছেই তো চলছে, এত ঝামেলায় কে পড়ে। এবং হি আর শি বললে টাকাটাও ভালো আসে, লোকে বুদ্ধিমানও মনে করে। তো এইগুলো সব দিনের পর দিন, শতকের পর শতক এরম চলেছে, চলে 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 আজকে ভারতের কাছে নেই এই জিনিসটা, ডরমেন্ট হয়ে গেছে, নিচের দিকে চলে গেছে। তো এইটাকে তুলে আনাই ভারতকে একমাত্র বাঁচাতে পারে। ভারত যেই মুহূর্তে, ভারতের কাছে এত এনরিচ ফিলোসফি আছে, যেই মুহূর্তে ভারত এটা বুঝতে পারবে যে আমাদের সামনে কী আছে, আমাদের ভিতরে কী আছে, ও আপনার আত্মবলে উঠবে।
এবং এছাড়া ভারতের ওঠার কোনো অপশান নেই, একেবারে অপশান নেই। স্বামীজি যে কথাটা বলেছিলেন একমাত্র লজিক্যাল পয়েন্ট অফ ভিউ, ভারতের কাছে এটাই আছে। কারণ এটাকে বাদ দিয়ে ভারত যখন দাঁড়াতে যাবে তখন আমেরিকা বা ব্রিটেন বা কারো গোলামি করতে হবে ভারতকে। আবার অন্তরে আমরা গোলাম হয়ে আছি, সেই জন্য ইংলিশ আমাদের কাছে ফেভারিট ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত আমাদের কাছে আমরা বুঝছি নাকি টাফেস্ট অথচ সবথেকে বেশি লজিক্যাল এবং পিওরেস্ট ল্যাঙ্গুয়েজ সংস্কৃত। গুগলও বলে দেবে তোমাকে এই কথা। হ্যাঁ, কিন্তু কেন আমরা এই সুবিধাবাদে গোলাম হয়ে আছি? কারণ সংস্কৃত ভাষায় যা রচনা করা হয়েছে তা বোঝার মতো মাথা দিতে চাই না আমরা। সংস্কৃত যেখানেই আসবে সেখানেই কিছু বোঝার বিষয় এসে যাবে। আর আমরা বাইরে থেকে যতই শক্তিশালী হয়ে যাই না কেন এদের সাথে লড়তে পারবো না। এরা জন্ম থেকে যন্ত্রের সন্তান, স্বামীজি বলেছিলেন। এরা হলো অসুরের মতো জন্মেছে। ভারতের ভিত্তি তা নয়, ভারতের রক্ত তা নয়। ভারত অসুর হতে পারবে না, ভারতকে দেবতা হয়েই জিততে হবে। এবং এই দেবতা হতে গেলে ভারতকে ভিতরের শক্তি জাগাতে হবে। অসুরের এইটা শক্তি আর দেবতার এইটা শক্তি, ঠিক আছে? ভারতের বেসিক্যালি তুমি কি? বেসিক্যালি তুমি দেবতা। এবার তুমি যতই এইটা করো তুমি অসুরের সাথে জিততে পারবে না, তোমাকে এই দিয়েই এগোতে হবে। সেই জন্য আধ্যাত্মিকতা ছাড়া ভারত দাঁড়াবে না। তো ভারতের কালচার এই মুমুক্ষু। ভারত শুধু মুমুক্ষুর দেশ, এবং এর মধ্যে ভয়ঙ্কর সূক্ষ্ম এবং গভীর শক্তি নিহিত আছে। আমরা মুমুক্ষু মানে ধরে নিই সেই জগৎ থেকে সরে যাবে, তা নয়। মুমুক্ষু জীবনের প্রত্যেকটা জিনিসকে একদম খুঁড়ে গভীরে গিয়ে তুলতে পারবে। আমাদের আমরা ব্লেসেড যে আমরা এটা পেয়েছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এটাকে আমরা প্রচুর পরিমাণে অপমান করেছি জীবনে। 66 নম্বর মন্ত্র। হ্যাঁ, অগ্রে গীতম সরসকবয়ঃ পার্শ্বয়োর দক্ষিণাত্যাঃ পশ্চাল্লীলা বলয়রণিতঃ চামরগ্রাহিণীনাম यद्यस्तेवं कुरु भवरसास्वादने लम्पटत्वं नो चेच्चेतः प्रविश सहसा निर्विकल्पे समाधौ। বলছে সম্মুখে প্রবীণ গায়কবৃন্দের সুমধুর সঙ্গীত, উভয় পার্শ্বে দক্ষিণ দেশ আগত সরস কবিগণের স্তুতি এবং পশ্চাতে চামরধারিণী সুন্দরী নারীগণের বিজন বৈচিত্র্যজনিত হস্তস্থিত মণিকঙ্কণের ঝঙ্কার। দেখছো, বৈরাগ্য শতকমের মধ্যে এখানে কলা জড়িত তো, কারণ ইনি শৃঙ্গার শতকম লিখেছেন, তার ছাপ পড়ছে খুব ভালো করে। মেয়েদের হাতে চুড়ি যখন নড়ে তখনও কি হয়, এটিকেও ডিপভাবে ভাবা ভারতের কাজ। ভারত শুধুমাত্র ভোগ করেনি, ভোগের মধ্যেও কিছু খুঁজে নিয়েছে। যদি এই সমস্ত ভোগ সামগ্রী তোমার বিদ্যমান থাকে, তাহা হইলে হে চিত্ত সংসার ভোগ আস্বাদনে লোলুপ হইও, নতুবা অবিলম্বে বিকল্প রহিত গভীর সমাধিতে নিমগ্ন হও। কি বলতে চাইল? প্রবীণ গায়ক, সম্মুখে প্রবীণ গায়কবৃন্দের সুমধুর সঙ্গীত। প্রবীণ কেন বলল? এক্সপার্ট। ভারত এখানেও শাস্ত্রীয় সঙ্গীতের কথা বলছে। ভারত বলছে না বাদাম বাদাম, ভারতের বাদাম চাই না। হ্যাঁ, বাদাম বললেও ভারত বলবে অ্যালমন্ড আর কাজুর কথা বলো, এই কাঁচা বাদামে ভারতের কাজ হবে না, ঠিক আছে? কিন্তু এই তোমার কথা বলছিল, আমি বললাম যে মহারাজ ওর বাদাম গান ফেমাস হয়নি, ফেমাস হয়েছিল সরলতা, ফেমাস হয়েছিল ওই মানুষটার স্ট্রাগল, ওই স্ট্রাগলের পরেও ওর রসকলি। হ্যাঁ, ওই রকম ভাঙা গড়ের থেকেও নিজের ক্রিয়েটিভিটি। ওর গান ফেমাস হয়নি। ও সোনি আমার সামনে কি কেন পড়লো? কেন রানুমণ্ডল পড়ল? রানুমণ্ডলের সেম কেস। রানুমণ্ডল ফেমাস হয়নি, একটি পাগলি অত ভালো গাইতে পারে এটা ফেমাস হয়েছে। রাস্তায় যে চুল খারাপ ঘুরে বেড়াচ্ছে পাগলের মধ্যে, তার মধ্যেও ট্যালেন্ট লুকিয়ে আছে। অর্থাৎ ভারত বরাবরই যেখানে কোনো বিশেষত্ব নেই তার মধ্যে বিশেষত্বকে সম্মান করেছে, জীবের মধ্যে পরমাত্মাকে সম্মান করেছে। এই অর্থে ওকে সম্মান দেওয়া হয়েছিল। এবার তুমি তোমার সিম্পলিসিটি হারিয়ে ফেললে, তুমি তোমার সারল্য হারিয়ে ফেললে, আর তোমার সৌন্দর্য হারিয়ে ফেললে, তুমি এবার গানে কী করে দাঁড়াবে? ঠিক এই জিনিসটা আমি বললাম ভারত আর ফরেনের ক্ষেত্রে। তুমি তোমার দেবত্ব হারিয়ে ফেললে, এবার তুমি কী করে মাসেলদের পেন জোরে ওর উপর দাঁড়াবে? পারমাণবিক শক্তি তোমার কাজ নয়।
অবশ্যই তুমি করো, কিন্তু তুমি যদি ভুলে যাও দুর্যোধনকে বা অর্জুনকে শিক্ষা দেওয়ার আগে দ্রোণাচার্য যদি এটা ভুলে যায় যে ধর্ম শিক্ষা দিতে সে নেমেছে, যুদ্ধ শিক্ষা শুধু নয়, এটি শ্রীকৃষ্ণ দ্রোণাচার্যকে বলেছিলেন। আপনি ভুলে গিয়েছিলেন, আপনি এদের ক্ষেত্রে তো ধর্ম শিক্ষা দিয়েছিলেন, কিন্তু নিজের ছেলের ক্ষেত্রে ভুলে গিয়েছিলেন। ওখানে আপনার আসক্তি এসে গিয়েছিল। কে ছিল দ্রোণাচার্যের ছেলে? এই অশ্বত্থামার কুফলের জন্যই আপনার মৃত্যু। যেই শিক্ষা আপনি যুধিষ্ঠিরকে দিয়েছিলেন সেই শিক্ষা অশ্বত্থামাকেও দেওয়া উচিত ছিল, কিন্তু ওইখানে আপনি তা দিলেন না। অশ্বত্থামার যা ভালো লাগলো ওকে দিতে শুরু করলেন। আমি যে বলি যে ভালো লাগা না, এটা কৃষ্ণের শিক্ষা, মহাভারতে পেয়ে যাবে। তো এই রানুমণ্ডলী বলো, যা জিনিসগুলি বলো, ভারত খুঁজেছে কি, দেখে নিয়েছি একটি মানুষ রেওয়াজ না করেও, গান না করেও, সামান্য ভাঙা মোবাইল না কী সব বলছিল, ওই ইমিটেশনের জিনিসপত্র নিয়েও এই দিয়েও ক্রিয়েটিভিটি হতে পারে, এর মধ্যেও সৌন্দর্য থাকতে পারে। অমন একটা কালো একটা অখ্যাত নামার মানুষের মধ্যেও আত্মার ঐশ্বর্য প্রকাশ পেতে পারে। এর জন্য অনেক বড় ঘরের থেকে অনেক রেওয়াজ করতে হবে, নট নেসেসারি। ভারত এইটাকে সম্মান করে ফেমাস করলো, কিন্তু ব্যক্তি তো হারালো সেটাকে। এইবারে আর কার সাথে লড়বে? লতার সাথে লড়বে? এখন গিয়ে ও কি কৌশিকীর সাথে লড়বে? ওর তো সেই যোগ্যতা নেই। ওর ফেমাস হবার ওর 3 লাখের পিছনে এইগুলো দাঁড়িয়েছিল। তো এখানে বলছে প্রবীণ গায়কবৃন্দের সুমধুর সঙ্গীত। ভারত বরাবর মাইক ধরে ড্রেস পরে গানকে সমর্থন করেনি। ভারত বলেছে প্রবীণ কি, অভিজ্ঞ কি, সুরের গভীরতায় প্রবেশ করেছে কি, করবে ভোগ, তবুও চাই এটা। ভারত মানে তেরে রাশকে কামার চালিয়ে নাচ করতে অভ্যস্তই ছিল না। ভারত বলবে যে রাত্রি হয়েছে, এখন রাত্রের কাজকর্ম হবে, মহিলারা, আমি দুঃখিত বলতেই হবে আমাকে, রাত্রের কাজকর্ম হবে, কিন্তু গান কি চাই, বলো রাগ বাগেশ্রী বাজাও। এই হলো ভারতের সৌন্দর্য। ঠিক আছে, শেষ রাত্রি হচ্ছে, বলে মালকোষ বাজাও। ভারত এই কথা বলবে না যে রাতের গান এইটা হবে, এটা আমরা আমদানি করেছি। কারণ কি, আমরা বাগেশ্রী বড় কঠিন, বলবে নাও আরোহণ অবরোহণ শেখো। ভারত বললো খুব চাপ আছে। ওয়েস্টার্ন মিউজিক দেখো, একটু হাউলিং হয়ে গেলে, চেঁচিয়ে দিলে কাজ হয়ে গেল, তো ওতে চলে চলো। কোনো খুব একটা ফরেনার্সদের দেখবে না যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দিকে এত কিছু নিষ্ঠা বা করে, কারণ এটা বড় বড় কঠিন জিনিস। কিন্তু ভারতীয় বহু ছেলে ওয়েস্টার্ন করে যাচ্ছে। এই আমাদের শুভঙ্কর পান্ডা, আমি তো ওয়েস্টার্নটা শিখেছি, তুমি কখনো কেউ শাস্ত্রীয় সঙ্গীত শিখেছে? উভয় পার্শ্বে দক্ষিণ দেশ আগত সরস কবিগণের শ্রুতি। ভোগও দেখো, এখানে কবি চাই, হ্যাঁ, এখানে তোষামতকারী চাই না, এখানে আজ্ঞেসারদের নেতাদের পাছায় ঘোরা লোক চাই না, এখানে কবি চাই। কবিত্বের জন্যও তো তোমাকে কিছু আত্মাকে প্রকাশ করতে হবে না, অন্তঃশক্তিকে বের করে আনবে। দক্ষিণ দেশাগত মানে তখনকার সময়তে এখনও আমাদের সাউথ থেকে প্রচুর পরিমাণের উৎকৃষ্ট রচনা বেরিয়ে এসছে, তখন বেশি ছিল ওই দিকে। পরবর্তীকালে বাংলা তো খুব বিশাল, আমরা যতই পুরনো বলি অত পুরনো তো নয়, তো অত সহজে ম্যানিফেস্ট করেনি। বাংলা তখনও পর্যন্ত নিজের ভাত জোগাড় করছে, যখন দক্ষিণ ভারত এগুলি অনেক সমৃদ্ধ হয়ে গিয়েছিল, উত্তর ভারত অনেক সমৃদ্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, আর দক্ষিণ ভারতের একটা খুব সৌন্দর্য হলো তোমার, খুব অ্যালেগরিক্যালি কথাগুলো বলতে পারতো এখনও, 2 ভাষায় কথা বলা, মানে একই শব্দের 2টো মিনিং, এইগুলি দক্ষিণ ভারতের খুব ফেমাস। তো সেরকম ধরনের কথা যে আনন্দ জাগায়। তুমি যেখানে হাত দেবে পুরনো ভারতে কোথাও দেখবে না হালকা ভাব আছে, যা করেছে গভীরভাবে করেছে, ধর্মের সাথে যুক্ত হয়ে করেছে। আর দুদিকে পশ্চাতে চামরধারিণী সুন্দরী নারীগণের বিজন বৈচিত্র্য জনিত হস্তস্থিত কঙ্কনের ঝঙ্কার। তো বললাম আগে, চামরটাও বলেছি, হ্যান্ডেলেও ডিজাইন ঘাড়েনি, এগুলি ভাবতে পারবে না শর্ট করে জিনিসটা। সেইখানেও আছে চামরের শেপের মধ্যেও বিভিন্ন রকমের, নালে এই জিনিসকে যে এরমভাবে করা যায়। আচ্ছা, তুমি হাওয়া এই গানটা মনে করো শ্রীদেবীর, হ্যাঁ, চায়না বা কি ইউজ করছে, একটা 4টে কাঠের পাতা দিয়ে, তার মধ্যে শিল্প আছে, কিন্তু তার তুলনায় চামরকে মনে করো ততদিন আগে সে বানিয়েছিল। হস্তস্থিত মণিকঙ্কনের ঝঙ্কার, কত শার্পলি ব্যক্তি ওয়াচ করছে যে এইরকম হয়। ভোগ বলতে স্বামীজি কথাটা বলেছিলেন, তোরা
ভোগের দিকে ওদের কথা বলেছিলেন কি তোরা দেখে আয় ওখানে ভোগ, কারণ এগুলো তো ছিলই না ভারতে। স্বামীজি বৈরাগ্য শতকম বিষয়ে সারা জীবনে একটু শব্দ পাওয়া যায় না বলেছেন, নিজে পড়েছেন নিশ্চিত, কিন্তু বৈরাগ্যের কথা স্বামীজি চেপে গিয়েছেন, বলে এই ভারতকে বৈরাগ্যের কথা বলবো? তোদের তো ভোগ কাঁথার মধ্যে শুয়োরের মতো সন্তান উৎপাদন করায়, তোদেরকে বৈরাগ্যের কথা কি বলবো? বললেই তো অলসের দল বলবি হ্যাঁ আমরা তো বিরাগী ভাই, আমাদের তো কিছু চাই না, তোদের যোগ্যতাই নেই, তোকে চাইলেও দেবে না, তোর কপালে তো ছেঁড়া জুতো আছে, তোকে কে কী দেবে? সেই জন্য স্বামীজি বৈরাগ্যের কথা বলেছেন, ঠাকুর বলেছেন খুব চেপে চুপে, ঠিক বুঝে বুঝে। হ্যাঁ, যদি সমস্ত ভোগ সামগ্রী তোমার বিদ্যমান থাকে তাহলে স্বামীজির কথাতেই আসছে, আমি এটা ভেবে বলিনি, যদি এগুলো থাকে তাহলে কথা বলো, তাহলে ভোগের কথা উচ্চারণ করো, স্বামীজি এটাই বলেছেন। আছে এগুলো তোর কাছে, এরকম স্ত্রী দাঁড়িয়ে আছে, এরকম স্তুতি করছে, এরকম আছে, তাহলে রাজভোগ, তাহলে ঐশ্বর্যের কথা বল। ভারত তো তখন কে কত সুন্দর ব্রিটিশের জুতো পালিশ করতে পেরেছে তাতেই অহংকার, বলে কালকে আমি যা করেছিলাম তাতে বাবুর মুখ দেখা যাচ্ছিল, তোর কি মুখ কি আছে? দাঁত দেখা যাচ্ছিল আমার। হ্যাঁ, তা একজন বলছি তোর, আরে তোর চোখ দাঁত কী বলছি, ওর চোখের মনিতে বাবু জুতো চকচক করছিল আমি দেখে এসেছি, এমন চমকিয়েছি। তো ভারত এতেই অহংকারী ছিল তখন। তো এখানেও ভর্তৃহরি বলছেন যদি এত কিছু ভোগ থাকে তাহলে ভাই অহংকার করলেও করে নাও। রেগে গিয়েই বলেছিলাম, বলছি মানুষের তো টালির ঘরের অহংকার হয়ে যায়, তাও ছাড়তে পারছে না, থাকলে ভোগ বল। বাপের 200 কোটি টাকার প্রপার্টি আছে, ছাড়তে নাই বুকে বাজে। হ্যাঁ, আছেই ভাঁড়ে মা ভবানী, সকলেরই। আগেও বলে সেই কথাগুলো ভর্তৃহরি, যে তুমি কোন ভোগের কথা বলছো, এই জমি তো বহু লোক ভোগ করে গিয়েছে, আর বহু রাজা এসেছে, এরকম বলেছে না, বহু রাজা এসেছে যারা শাসন করেছে, বহু রাজা এসে পালন করেছে। তা আজকে এখানে বলছে যে অ্যাটলিস্ট তোমার এতগুলো কি সবসময় রেডি আছে, তুমি গেলে হাওয়া করো, নাও রেকর্ড বাজাও, আর এসি চালিয়ে বসে পড়লে, তাহলে ভোগের কথা বলে। কিন্তু এটা অ্যাভারেজ মানুষের তো থাকে না, কিন্তু তার অহংকার কোনো অংশে কম নয়, তার ছুট কোনো অংশে কম নেই। এটি পূর্বায়নে বাবাকেই দেখে নাও, এক কাটা কত ছটাক জমি নিয়েই প্রাণ দিয়ে দেবে ব্যক্তি, তবু বৈরাগ্যের আশ্রয় কখনোও ঘটবে না জীবনে। নতুবা অবিলম্বে বিকল্প রহিত গভীর সমাধিতে নিমগ্ন হও। এই কথাটি ভাই বলা যায় না যেভাবে বলছেন, কিন্তু এটি ঋষিদের ভালোবাসা, তারা বলছে নেই তো কোনো না কোনোভাবে তোমাকে ঠিক পথে আনতে চাইছে, বলছে নেই তো সেই টালির ঘর আর এইখানে 5 কাঠা জমির বিবাদ, তাহলে বিকল্প রহিত সমাধিতে মগ্ন হও। তো এই যদি তোমার থাকে, তোমার যদি ইস্যুই 5 কাঠা হয়, তাহলে ভাই কেন ঝামেলায় পড়ছো? ছিল 30 একর 25 একর নিয়ে ঝামেলা হচ্ছে, তো ঝামেলার ছিল, তুই 6 ফুট নিবি কি 8 ফুট নিবি, তো নিয়ে যা, কী হবে এই নিয়ে ঝামেলা বিবাদ করে? এর থেকে অনেক বেশি জিনিস আছে। বলছি বিকল্প রহিত গভীর সমাধির অপশান দাঁড়িয়ে আছে তোমার সামনে, যেখানে গেলেই চাওয়াগুলো থাকে না, এই অপশানটাতে একদম শিওর শট দাঁড়িয়ে আছে, এবং এই অপশান কারোর সাথে বিট্রে করে না। একদিকে কি বিকল্পরহিত সমাধিকার, কোটিপতি ভিখারি যেই বলো তার জন্য একদম রেডি, একই অনুভূতি সম্পন্ন। অন্যদিকে 5 কাঠা কারোর কাছে, 500 একর কাছে, না 500 একর নাই ভোগে মত্ত থাকলেও থাকলো, তোমার তো 5 কাঠা আছে, তা তোমাকে এই অপশানটা তো টাটকা আছে একদম, তো নিয়ে নাও। প্রাপ্তা শ্রিয়ঃ সকল কাম দুঘাস্ততঃ কিম ন্যস্তং পদং শিরসি विद्विषतां ततः किं संपादितः प्रणयिनो विभवैस्ततः किं कल्पस्थितास्तनुभृतां तनवस्ततः किं। মানুষ যদি অজস্র কামনার পরিপূর্তি সাধক বিপুল ঐশ্বর্য লাভ করে, তাহা হইলেই বা কি হইল? শত্রুগণের মস্তকে পা রাখিয়া তাহাদের গর্ব খর্ব করিবার শক্তিই যদি লাভ হয়, তাহাতেই বা কি কৃতিত্ব? ধন বিভবের বলে অনেক স্তাবক বন্ধু যদি সংগ্রহ করা যায়, তাহাও বা এমন কি? অথবা পঞ্চভূতাত্মক ভঙ্গুর শরীরটিকে যদি কল্পান্তকাল পর্যন্ত বাঁচাইয়া রাখা সম্ভবপর হয়, তাহাতেই বা সার্থকতা কিসের? এগুলোকে তুচ্ছ বলা হচ্ছে। সবাই চোখ বন্ধ করে যদি একটু ভাবও, বুঝতে পেরে যাবে তোমার কাছে সব রকম ভোগ আছে, আমাদের কাছে কিন্তু এই অভিজ্ঞতাটা কাটা কাটা সবার হয়েছে। হ্যাঁ, এখানে যেগুলি বলছি সেগুলি ধরে নিই। অজস্র কামনা পরিপূর্তি সাধক বিপুল ঐশ্বর্য লাভ, অনেক টাকা, হঠাৎ করে
আমাদের কাছে কিন্তু অনেক টাকা মানে অনেক টাকা নয়, এক এক ব্যক্তি হিসাবে অনেক টাকা ধরতে হবে। ধরো ওর কাছে অনেক টাকা হলো 1 লাখ, তোমার কাছে অনেক টাকা 10 লাখ, ওর কাছে অনেক টাকা 25 লাখ, যে যেমন অনেক টাকা। কারণ তুমি তো তোমার রেঞ্জেই ভাবতে পারো, তো মাপদণ্ড নেই। পুচকের কাছে হয়তো অনেক খাওয়া, ওটাই টাকা, সেইভাবেই ভাববে কিন্তু মানুষ। ইভেন প্ল্যানিংটাও সেই হিসাবেই তো হবে। ধরো আছে শত্রুগণের মস্তকে পা, যাকে যাকে তুমি বিট করতে চাও মোটামুটি বিট করেছো, কিন্তু মাথায় রাখো তুমি তো আজকে জানো কতখানি, বোঝার বিষয় আছে। ধরো তুমি বর্ধমানে থাকো, ও ধরো খড়দাতে থাকে, ওর বিট করার কি, ওর 4টে বান্ধবী আছে আর তোমার 2টো বন্ধু আছে। ধরো তোমার বাবা আছে, ওর কাকা আছে যাকে ও বিট করতে চায়, ঠিক আছে, করে দিলে, বিট করে তুমি এগিয়ে গেলে। মানে তুমি যতই এগোলে তোমার বিট করার বা কম্পিট করার লোকও তো এগোচ্ছে তার সাথে সাথে। আমরা আগে 100 টাকায় খেলতাম, ঠিক আছে, তখন আমাদের চিন্তা একরকম ছিল। তারপরে মানুষ 1000 টাকায় খেলছে, তার চিন্তা একরকম। যখন লাখে যাচ্ছে তার ভাবনা চিন্তার স্তর আরেক রকম। কিন্তু প্রত্যেক জায়গায় কম্পিটিটর দাঁড়িয়ে আছে তো। আমার কাছে যদি 100 টাকা থাকে, আমি চিন্তা করবো অর্ণব নিয়ে নেবে, ঠিক আছে। আমার কাছে যদি 2000 টাকা থাকে, আমার মনে হবে ঘরটা খোলা আছে, কেউ যদি পড়ে থাকে সমস্যা হয়ে যাবে। আমার কাছে 2 কোটি টাকা থাকলে আমার চিন্তা হবে সরকার ট্যাক্স বসাবে। আমার কম্পিটিটর বদলাচ্ছে, কিন্তু বিট করতে হবে না এমন কোনো সময় আছে কি? কারণ না কারোর সাথে আমাকে লড়তেই হবে, ঠিক আছে। সেই জন্যই বলছি তো তুচ্ছ, কারণ তুমি এগোবে, তোমার সাথে সাথে এগুলো এগোবে, এগুলো তোমাকে ত্যাগ করে যাবে না। তারপরে বলছে ধনবিভবের বলে স্তাবক বন্ধু যদি সংগ্রহ করা যায়। স্তাবক এরকম এগোবে, আগে বাবা ভালো বলতো, এখন পাড়ার লোক ভালো বলে, তারপরে পশ্চিমবঙ্গের লোক ভালো বলতে শুরু করলো। কিন্তু এমন কি কোনো বিন্দু কল্পনাও করা সম্ভব যেখানে সব কিছু অ্যাজ ইট ইজ হয়ে গেছে? মনে করো, কারণ তুমি এগোচ্ছ, তোমার মনও তো একই রকমের কল্পনা এগিয়ে নিয়ে চলে যাচ্ছে। তুমি এগোচ্ছ, ধরতে পারছিস কি? তোমার সাথে সাথে মনের কল্পনাও এগোচ্ছে। মনের কল্পনার যে লিস্ট, ওটা থেমে নেই, যেটাকে তুমি ফিল আপ করতে পারবে, তোমার সাথে সাথে ওটাও এগিয়ে গিয়ে চলবে। এমন কোনো বিন্দু আসবে না যেখানে গিয়ে তুমি পূর্ণতা পেতে পারো। যদি এরকম জায়গায় এসেও যায় যেখানে গিয়ে পাওয়ার কিছু নেই, নিশ্চিত জেনে রাখো তুমি ভয়ঙ্কর হতাশ হয়ে পড়বে, তোমার কাছে করার কিছু নেই। কল্পনা করো যে এমন জায়গাতে জীবনে তোমাদের সময় এসেছে, যে এই সময়তে তোমাদের মনে হয়েছে কি করব এখন, কিছু করার নেই, খাওয়া হয়ে গেছে, গরমের দুপুর, ঘরে এসিও চলছে, শুয়ে আছো, এসি চলছে, শুয়ে আসতে প্রথম ভালো লাগবে, এখন মনে হয় প্রথম ভালো লাগছে এসি চলছে শুয়ে আছে, কারণ গরম প্রচণ্ড। এসিটাকে 1 মাস কন্টিনিউ হতে দাও। এবার কি, রোজ দুপুরে তুমি যা যা খেতে চাও তোমায় খেতে দেওয়া হয়, তোমাকে ঘরে এসিতে শুতে দেওয়া হয়, বিকেলবেলা তুমি ব্যালকনিতে হাঁটো বা যেখানে যেতে চাও যাও। তোমার মধ্যে ভয়ঙ্কর হতাশা আসবে, তুমি ডিপ্রেশনে ওষুধ খেতে শুরু করবে, পারবে না তুমি কন্টিনিউ করতে। যে ভোগ তুমি যেটা তুমি কন্টিনিউ করতে পারবে না। এইখান থেকে উনি দাঁড়িয়ে বলছেন, যদি কল্পান্তকাল অবধিও বেঁচে থাকো তত কি নিরাশাই তোমার সম্পদ হবে। কারণ তুমি স্বরূপত যা চাও তা এইখানে পেতে হবে তোমাকে, এগুলোকে সরিয়ে দিয়ে পেতে হবে। এগুলো পেয়েও তুমি হতাশ হবে। আমরা সবাই এই টেস্ট পেয়েছি কোনো না কোনো সময়তে। পরীক্ষা শেষ হয়ে গিয়েছে ছোটোবেলায়, 3 মাস ছুটি হতো না, 1.5 মাস, 3 মাস খুবই কম হতো, 1.5 মাস, 1-1.5 মাস ছুটি হয়ে যেত, গরমের ছুটি, শীতের ছুটি, ঠিক আছে। ছুটির প্রথম 15 দিন খুব ভালো কাটতো, তারপর শীতের ছুটিতে সেই একই কুলের আচার। কত প্রথম তো মনে হতো কুলের আচারে হাত ডোবাই আর খাই। হ্যাঁ, মা দিত শীতকালে, তোমাদের হয়েছে তোদের সবার হতো না? তা হাত ডুবিয়ে চুরি, শেষের কুলের আচারও খেতে ইচ্ছা হতো না। কখনো এমন বিন্দু তোমার জীবনে এসে পৌঁছাবে না যেইখানে তোমার একটা নির্দিষ্ট বিন্দুতে দাঁড় করিয়ে রাখা সম্ভব তোমাকে। মাথায় রাখ, যখনই তোরা এগাস, তোর সাথে তোদের মনও এগায়। মনই এগাচ্ছে, তোরা নেই, আছে তো মনই মায়া। মায়াই এমন এগোচ্ছে না, মায়া হলো একটি এরম বৃত্ত, মায়া এগাচ্ছে, আবার এখানে দাঁড় করিয়ে দেবে, একটা দীর্ঘ নিঃশ্বাস পড়বে, এই দীর্ঘ নিঃশ্বাস আবার মায়ার শক্তি জন্ম দেবে, আবার এগোবে ব্যক্তি এসে আবার এখানে ছেড়ে দেবে।
আবার একটা দীর্ঘ নিঃশ্বাস পড়বে, এর নাম জীবন। একটা দীর্ঘ নিঃশ্বাস শেষ হবে, সেদিনই শরীর পড়ে যাবে। তত কি? তাহলে কী উপায় যদি এটি জীবন হয়? যে কোনো স্থির বিন্দুতে দাঁড়িয়ে জীবনকে বোঝো। তুমি এখানে থাকলে এখানে বোঝো, এখানে থাকলে এখানে বোঝো, এখানে থাকলে এখানে বোঝো। কোথাও গিয়ে বুঝতে হবে এই ধারণা ছাড়ো। কোনো বিন্দু নেই, কারণ এটা সার্কেল, প্রবৃত্তি, বৃত্ত। সার্কেলের সব জায়গায় যেমন সমান, একটা চুরির যেমন সব দিক সমান হয়, এই প্রকৃতির সব দিক সমান। যে 5-এ আছে, 10-এ আছে, 15 বছরে আছে, 25, 30, 60, একই চলছে। 60 বছরের চিন্তাটুকুনি শুধুমাত্র আলাদা 25 বছরের থেকে, কিন্তু কোয়ালিটি একই, জ্বালার কোয়ালিটি একই। ছোটোবেলায় মা এক থাপড় মেরেছে কান মুলে দিয়ে, যে হয়েছিল তো, সেটাই 25 বছর অন্যরকম হয়। তুমি যখন বাবা বা মা হয়ে যাও অন্যরকম হয়, জ্বালা একই ওঠে ভিতরে, শুধু ইস্যুসগুলো আলাদা হয়। সেই জন্য কল্পান্তেও কখনো তোমাকে কিছু তৃপ্ত করতে পারবে না।